আজ বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়। সকাল 10টা 50 মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এরপর সেখানে রাষ্ট্রপতিকে গার্ড ও অনার দেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনে নিজ কার্যালয়ে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদের রাষ্ট্রপতি নির্বাচনে 255 ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল। এরপর শুক্রবার সন্ধ্যায় দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বঙ্গভবনে উঠবেন। বেলা 11:15টার দিকে তার মিন্টু রোডের বাসভবন থেকে বের হওয়ার কথা রয়েছে। সেখানে আছেন সহকর্মী মামুন হোসাইন, যুক্ত হব তার সাথে। মামুন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখন যাচ্ছেন বঙ্গভবনে, আর পরবর্তী কর্মসূচি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? আমি এখন কিন্তু অবস্থান করছি যে হেয়ার রোডে নবনির্বাচিত রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনের সামনে। সেখান থেকে কিন্তু 10টা 50-এর দিকে কিন্তু তার বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে। সেখানে যাওয়ার পরে কিন্তু তাকে গার্ড অফ রেজিমেন্টের চৌকস বাহিনীর সদস্যরা কিন্তু তাকে গার্ড অফ অনার দেবেন। তারপরে তার যে কার্যক্রম, রাষ্ট্রপতি হওয়ার পরে যে প্রথম যে কার্যক্রম, সেগুলো কিন্তু সেখানে শুরু হবে। এখন আমি হেয়ার রোডে আছি, এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এখানে কিন্তু চারপাশে কিন্তু তার বাসভবনের চারপাশেই কিন্তু আমরা পুলিশ সদস্যদের আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ তিনি যে বঙ্গভবনে যাবেন, বঙ্গভবনে যাওয়ার পথে আসলে চারপাশেই কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এর আগে গতকালকে কিন্তু তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তিনি কিন্তু প্রথম দিনে তিনি কিন্তু সাভারের স্মৃতিসৌধে গিয়েছিলেন। সেখানে কিন্তু তিনি দেশের জন্য আত্মোৎসর্গকারী যে শহীদ যে তারা রয়েছে তাদেরকে কিন্তু তিনি শ্রদ্ধা জানিয়েছেন। এরপরেই কিন্তু আজকে প্রথম তিনি বঙ্গভবনে অর্থাৎ তিনি সেখানে যাবেন। তারপরেই কিন্তু সেখানে কিন্তু যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটা কিন্তু শুরু হবে। তো এখন পর্যন্ত আমি এখানে হেয়ার রোডের যে মির্জা ফখরুল ইসলামের সরকারি বাসভবন রয়েছে সেখানে রয়েছি। সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি 10টা 50-এর দিকে তিনি বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেবেন। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। মামুন হোসাইন, আপনি আছেন, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই আরও জানবো পরবর্তী সংবাদ সংযোগে, আবারও আসবো। দর্শক, দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বঙ্গভবনে উঠবেন, এ বিষয়ে সবশেষ খবর নিয়ে মামুন হোসাইন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। দায়িত্ব নেওয়ার পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে আজ অফিস করার কথা রয়েছে। নবনিযুক্ত 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর শপথ গ্রহণের পর আজই প্রথমবারের মতো নিজ নিজ মন্ত্রণালয়ে গিয়ে কার্যক্রম শুরু করার কথা। নতুন দায়িত্বপ্রাপ্তদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত সচিবালয়। প্রথম দিনে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে পরিচিত হওয়া এবং মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেবেন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন 6 সদস্যকে শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ অনুষ্ঠানের পর তাদের মধ্যে মন্ত্রণালয় ও দায়িত্ব বন্টন করা হয়। মন্ত্রী হিসেবে শপথ নেওয়া আব্দুল মঈন খান দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রশিদুজ্জামান মিল্লাত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আন্দালিব রহমান পার্থ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী সাচিংপ্রু জেরি। এদিকে আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। অপরদিকে হুমায়ুন কবির পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শামীম কায়সার। রংপুর নগরের কামাল কাসনা মাছুয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে এলাকাবাসীর কাছে খবর পেয়ে বাড়ির
তালা ভেঙে 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের জানান, বেশ কিছুদিন ধরে বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরিবারের সদস্যদের কোনো সাড়ার শব্দ না পেয়ে এবং বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় লোকজনের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরের ভেতর থেকে 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত গণপতি চক্রবর্তী জুয়েল গত বছরের ডিসেম্বরে শিক্ষকতা থেকে অবসর নেন। এরপর তিনি রংপুর সমবায় মার্কেটে একটি হোমিওপ্যাথি চেম্বারে চিকিৎসা সেবা দিতেন। ঘটনা তদন্ত করছে পুলিশ। ছাদের উপরে একজন পুরুষ মানুষের ডেড বডি পেয়েছি, মানে ডিকম্পোজ হয়ে গেছে 3-4 দিন আগের লাশ হবে সম্ভবত। এটা পরীক্ষা নিরীক্ষা করে বলা যাবে কতদিন আগের, তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিকম্পোজিশন দেখে মনে হয় 3-4 দিন আগের। সেখানে যাবার আগে চিলেকোঠায় সেখানে মা এবং মেয়ের দেহ পড়ে আছে, সেটাও ডিকম্পোজ। এবং একটা শোবার ঘরে দেখলাম ওনার ছেলের লাশটা একদম দেওয়াল এবং খাটের সঙ্গে লাগানো অবস্থায় একদম ভিতরে ফেলে দেওয়া। পুলিশ তারপর উপরে আস্তে আস্তে উঠে ছাদের দিকে যখন যায় তখন যায় দেখে তখন লাশ দেখতে পায়। তো এই 4-4টা জীবন, 4-4টা মানুষকে যে মারলো, আমরা সরকারের কাছে তার ন্যায় বিচার চাই। আমাদের এতটুকুই চাওয়া যে আমরা ন্যায় বিচার চাই। দর্শক, রংপুরে 4 জনের মৃতদেহ উদ্ধারের ঘটনার বিষয়ে তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, এ ঘটনার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সেখানকার স্থানীয় জনগণ এবং পুলিশ কি বলছে? ইতিমধ্যেই এই ঘটনা জড়িত সন্দেহে 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। রংপুর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে 3 জনকে তারা জিজ্ঞাসাবাদের জন্য তারা হেফাজতে নিয়েছেন। আপনাকে তথ্য দিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু এই মাসুয়াটারি একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে। তার সহকর্মী, বাচ্চাদের যে বন্ধু বান্ধব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু আসছেন এখানে। কিছুক্ষণ আগে এখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর 3 আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, এবং তিনি বলেছেন দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের যারা জড়িত তাদেরকে বের করতে হবে। পাশাপাশি তার সাথে এসেছিলেন রংপুর সিটি আমির মহানগর জামাতের এটিএম আজম খান। তিনি বলেছেন রংপুরকে অস্থিতিশীল করবার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে যেন এই ঘটনা বের করা হয়। এবং তারাও কর্মসূচি দিয়েছেন যে মানববন্ধন সহ নানা কর্মসূচি জামাতের পক্ষ থেকে পালন করা হবে, এটি তারা বলছেন। তবে এই যে ঘটনা, এখানে কিন্তু আপনি হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন এই বাড়িটি একেবারে জনবসতিপূর্ণ এবং ঘনবসতি। এই যে মাসুয়াটারি যে এই গলিটিতে প্রায় 300 থেকে 350 লোকের বসবাস, পরিবারের বসবাস। এই পরিবারে যদি এই বাড়ি থেকে একটা চিৎকার দেওয়া যেত তাহলে কিন্তু পুরো আশেপাশে 50টা বাড়ির শব্দ যাওয়ার কথা। এবং গেটের প্রধান গেট, সেই গেটের 2 পাশে 2টি দোকান রয়েছে যেগুলো মধ্যরাত পর্যন্ত খোলা থাকে। এবং একটি বিষয় লক্ষণীয় যে এখানে ঘটনার আগে কিন্তু বাড়ির যে বিদ্যুৎ সংযোগ সেটি বিচ্ছিন্ন করা হয়েছে। তার মানে পূর্ব পরিকল্পিত বড় ঘটনার অংশ হিসাবে এই যে এই ঘটনা, সেটি কিন্তু স্থানীয় মানুষ এবং প্রতিবেশীরা বলছেন। এবং ঠিক এই যে বাড়ির লাগোয়া উল্টো দিকে একটি মন্দির রয়েছে, সেই মন্দিরে কিন্তু জনসমাগম থাকে, লোকজন থাকে এবং এই মন্দিরেও কিন্তু লোকজনের সবসময় উঠা বসা থাকে। এই যে চাঞ্চল্যকর ঘটনা, একই সাথে এই যে নিহতের স্ত্রী প্রীতিলতা, তার কিন্তু তার যে বোন, তাকে আগে রাতে কথা হয়েছে এবং তিনি জানিয়েছেন যে তিনি ভালো আছেন। এটি সেই মধ্যরাতের ঘটনা, অর্থাৎ বৃহস্পতিবার রাতের ঘটনা। তবে 1টার পর 2টার দিকে কিন্তু তার ফোন দিয়েছিল, কিন্তু দেখা গিয়েছে যে ফোনটা নেটের বাইরে থাকায় সংযোগ দেওয়া হয়নি। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে বৃহস্পতিবার মধ্যরাতে এই ঘটনা সংঘটিত হয়েছে।
এ নিয়ে পুরো উদ্বেগ উৎকণ্ঠায় এখানকার রংপুরের মানুষ। এর আগে 4টি হত্যাকাণ্ড কখনো এইভাবে ঘটেনি এবং সেটি দেখার জন্য দ্রুত তারা আজকে বেলা 11টায় জেলা স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন ডেকেছে জেলা স্কুল। শাহবাইজিদ আহমেদ, আপনি আছেন ঘটনাস্থলে, আপনি খবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আরও জানবো। দর্শক, রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সবশেষ খবরাখবরে শাহবাইজিদ আহমেদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে পৌঁছানোর পর 5 জনের মধ্যে 3 জনের দাফন ও 2 জনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এর আগে শনিবার ভোমরা ও বেনাপোল স্থলবন্দর দিয়ে তাদের মরদেহ দেশে আনা হয়। তাদের এক নজর দেখার জন্য কুষ্টিয়া ও সাভারের বাড়িতে ভিড় করে বহু মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। কলকাতায় আবাসিক হোটেলের আগুনে নিহত 7 বাংলাদেশির মধ্যে 6 জনের মরদেহ দেশে পৌঁছেছে। কুষ্টিয়ায় রবিবার মধ্যরাতে সাংবাদিক দেবাশিস দত্ত ও তার সন্তানকে দাহ করা হয়, পরে স্ত্রী ও শ্বশুরকে দাফন করা হয়। দেবাশিসের এই বিদায় শুধু দেবাশিসের বিদায় নয়, ওই বাড়িটারও বিদায় হয়ে গেল, কারণ বাড়ির পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ছিল সে চলে যাওয়ার পরে আমরা যে কি একটা সম্পদ রত্ন হারালাম, এটা আমরা বলে বোঝাতে পারবো না। ভারত সরকারের কাছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের আবেদন যে তার অসহায় পরিবারের ক্ষতিপূরণ বাবদ 25 কোটি টাকা তাদেরকে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। শনিবারই সাতক্ষীরার বাসিন্দা SM আলিমুজ্জামান সাজুর দাফন সম্পন্ন হয়েছে। এছাড়া নিহত অপরজন আহমেদ বাবুর রবিবার সকাল 10টার পরে সাভারে দাফন করার কথা রয়েছে। এর আগে কলকাতার পিস ওয়ার্ল্ড হিমঘর থেকে শনিবার সকালে সাতক্ষীরার বাসিন্দা SM আলিমুজ্জামানের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি রওনা দেয়। আইনি প্রক্রিয়া শেষে দুপুর 12টার দিকে ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে BSF ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ সাজুর মরদেহ হস্তান্তর করে। যারা মারা গেছেন তাদের ভিতরে একজনের লাশ জনাব SM আলিমুজ্জামান ওনার নাম, ওনার লাশ আমরা দুপুর 12টার দিকে ইন্ডিয়ার BSF এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফ থেকে তার লাশ আমাদের কাছে বোঝাই দেয়। আমরা বাংলাদেশ ইমিগ্রেশন, ভোমরা পুলিশ, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এবং বাংলাদেশ BGB ভোমরা চেকপোস্টের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন, আমরা লাশটা 12টার দিকে গ্রহণ করে যিনি মারা গেছেন ওনার ভাই জনাব SM নুরুন নবী, ওনার কাছে ওনার ভাইয়ের লাশটা আমরা বুঝিয়ে দিই। আলাদা অ্যাম্বুলেন্সে বাকি 5 জনের মরদেহ নিয়ে সকাল 10টার দিকে কলকাতার পিস ওয়ার্ল্ড থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওনা দেন স্বজনরা। বেনাপোল স্থলবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, 3 বছর বয়সী সন্তান স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম আলীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স নেওয়া হয় কুষ্টিয়ায়। আহমেদ বাবু নামে আরেকজনের মরদেহ নেওয়া হয় সাভারে তার নিজ বাসায়। গেল 19 আগস্ট কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যু হয়। এর মধ্যে বাংলাদেশি রেবতী সরকারের মরদেহ তার পরিবারের ইচ্ছায় শুক্রবার রাতেই কলকাতায় দাহ করা হয়েছে। আল ইমরান, 71। দর্শক, চলছে সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।